আমাদের যে নতুন মডিউল শুরু হচ্ছে পলিমারাইজেশন টেকনিক্স, নামটা শুনে হয়তো তোমরা বুঝতে পারো এটা একটু ভিন্ন ধরনের টপিক। এই কয়েকদিন আমরা যে মডিউলগুলো পড়ে এসেছি সেগুলো আসলে ছিল কেমিস্ট্রি অফ পলিমারাইজেশন, মানে পলিমারাইজেশনের মধ্যে যে সমস্ত কেমিক্যাল রিয়েকশন গুলো সংগঠিত হয়, পলিমারাইজেশন যখন চলে, পলিমারাইজেশন যখন রিয়েকশন যখন চলতে থাকে, সেই অবস্থায় সবগুলো রিয়েকশন আমরা আলোচনা করেছি, কেমিস্ট্রি। আর এখানে হলো টেকনিক, তার মানে কি পলিমারাইজেশন ফিজিক্যালি কিভাবে করা হয়, হ্যাঁ, ফিজিক্যাল যে ম্যাটার গুলো ইনভলভ আছে সেই জিনিসগুলিকে নিয়ে হলো এই মডিউল। বা অন্যান্য বই তোমরা যদি সার্চ করো, বইয়ের মধ্যে তোমরা অনেক সময় পাবা পলিমারাইজেশন মেথডস বলে, মেথডস, টেকনিক অথবা মেথড, মনে থাকে যেন, হয় টেকনিক অথবা মেথড। তো চার ধরনের মেথড আছে পলিমারাইজেশনের জন্য। মেথড কয় ধরনের আছে? চার ধরনের আছে। প্রথম যেটা, সেটা হলো বাল্ক অর মাস পলিমারাইজেশন, মানে এক নম্বর মেথডকে বলা হয় বাল্ক অথবা মাস পলিমারাইজেশন। দ্বিতীয়টা হলো সলিউশন পলিমারাইজেশন, তৃতীয়টা হলো সাসপেনশন পলিমারাইজেশন, আর সর্বশেষ চতুর্থটা হলো ইমালশন পলিমারাইজেশন। পলিমারাইজেশন যখন তুমি রিয়েকশন ঘটাবা, তখন এই চারটার যে কোনো একটা মেথডকে ফলো করে তোমাকে রিয়েকশনটা ঘটাতে হবে। তাহলে আমরা শুরু করছি প্রথম যে মেথড, বাল্ক অথবা মাস পলিমারাইজেশন নিয়ে। হ্যাঁ বলো। স্যার, আরেকটা পলিমারাইজেশন আমি ইন্টারনেটে দেখছিলাম, সেটা হচ্ছে ইন্টারফেসিয়াল তোমার কন্ডেনসেশন কথাটা পলিমারাইজেশন। কেটে কেটে যাচ্ছে, সম্ভবত নেটের কারণে আমার মনে হচ্ছে কেটে কেটে যাচ্ছে, মানে আমি কথাটা স্পষ্ট শুনতে পাচ্ছি না। তুমি আবার এই কিছুক্ষণ পরে আবার একটু বললো, হ্যাঁ। এখন আর আমার কথাও কোনো জি স্যার। অসুবিধা হলে আমাকে জানাইও, আমি মানে আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা একটু পরে, হ্যাঁ। আচ্ছা, বাল্ক পলিমারাইজেশনটা কি? বাল্ক পলিমারাইজেশনটা হলো যে পলিমার তৈরি করার জন্য যে জিনিসগুলো লাগবে, যাই লাগুক সেটা পরে আমরা আলোচনা করব, যা লাগবে সবগুলোকে একত্রে নিয়ে যে পলিমারাইজেশন মেথড, সেটা হলো বাল্ক পলিমারাইজেশন। এবং বাল্ক পলিমারাইজেশন যখন তুমি করবা, তখন মনোমারটা সাধারণত হয় লিকুইড। মনোমারটা কেমন হয়? লিকুইড মনোমার হয়। আর ইনিশিয়েটর যেটা থাকে সেটা কেমন? ইনিশিয়েটরটা এমন হয় যে সেটা এই লিকুইড যে মনোমার সেটার মধ্যে সলিউবল হয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে ইনিশিয়েটর ছাড়া তো পলিমারাইজেশন হবে না, মনোমার ছাড়াও হবে না, এই দুইটা লাগবে। তাহলে মনোমারটা থাকে সাধারণত লিকুইড স্টেটে, আর ইনিশিয়েটর যেটা, সেটা লিকুইডও হতে পারে, সলিডও হতে পারে। সেটা মনোমারের মধ্যে দিলে সেটা কি হয়? সলিউবল হয়ে যায়। আচ্ছা, এখানে মনে রাখতে হবে এই ধরনের পলিমারাইজেশন যখন করা হয়, মানে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়। সেজন্য যে পাত্রে তুমি এটা করবা, পাত্র কিন্তু আহ, তাপে যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, অথবা ইনসুলেশন থাকতে হবে যাতে এই তাপটা চারিদিকে ছড়ায় না যায়। ওই রকম ব্যবস্থা নিয়ে কিন্তু তুমি এটা করতে পারবে। এবং এই পদ্ধতিতে সবচেয়ে পিওর পলিমার পাওয়া যায়, কারণ এখানে মনোমার আছে আর ইনিশিয়েটর। মনোমার গুলো যখন পলিমারে রূপান্তরিত হয়ে যাবে, তখন পিওর পলিমার পাওয়া যাবে। আর ইনিশিয়েটর তো ওই যে হেয়ার গ্রুপ হিসেবে মাথায় বসবে। আর ইনিশিয়েটর সবসময় কিন্তু অল্প পরিমাণ ব্যবহার করা হয়, তাহলে এই ইনিশিয়েটর গুলো নিঃশেষিত হয়ে যাবে। আলটিমেটলি আমার পলিমারটা হবে পিওরেস্ট পলিমার। এগুলো সাধারণত ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে যেখানে এই প্লাস্টিকের জিনিস তৈরি করা হয়, হ্যাঁ, ঢালাইয়ের মাধ্যমে। আর আরেকটা জিনিস হলো, এই ধরনের পলিমারাইজেশন মেথডে তুমি মলিকুলার ওয়েট ডিস্ট্রিবিউশনকে তুমি চেইন ট্রান্সফার এজেন্ট ব্যবহার করে কন্ট্রোল করতে পারবে। আমরা তো জানি যে চেইন ট্রান্সফার এজেন্ট ব্যবহার করলে কি হয়? ডিস্ট্রিবিউশনটা বেড়ে যায়।
তাহলে আমরা যদি চাই মলিকুলার ডিস্ট্রিবিউশনটা বাড়াতে, তাহলে আমরা চেইন ট্রান্সফার এজেন্ট ব্যবহার করব। এখন এই পদ্ধতি সবচেয়ে বড় প্রবলেম সেটা ওই যে দেখো বোল্ড করে আমি দিয়েছি, অটো অ্যাক্সেলারেশন। বাল্ক পলিমারেশন ওয়ান্ডারফুল মেথড। কেন ওয়ান্ডারফুল? বিকজ তুমি পিওর পলিমার পাবা। এটা এই জন্য ওয়ান্ডারফুল যে ইউ গেট এ পিওর পলিমার। আর প্রবলেম কি? এই পলিমারেশন যখন চলতে থাকে তখন তাপ উৎপন্ন হয়। তাপ উৎপন্ন হলে কি হবে? তাপ উৎপন্ন হলে যে পাত্র আছে সে পাত্র গরম হয়ে যাবে এবং পরিবেশ গরম হয়ে যাবে, এমনকি বিস্ফোরণের সম্ভাবনা আছে আছে এই প্রবলেম দায়ী যেটা, সেটা হলো অটো এক্সেলারেশন। এমন একটা সময় আসবে যে আমার মনোমার গুলো যখন পলিমারে রূপান্তরিত হবে, আমি তো বলেছি যে মনোমার গুলো লিকুইড স্টেটে থাকে, তাহলে মনোমার যখন পলিমারে রূপান্তরিত হবে তখন তো এই লিকুইডের পরিমাণটা কমতে থাকে, তাই না? তাহলে কনসেন্ট্রেশন বাড়তে থাকে এবং তুমি যখন নাড়াচাড়া করবা, স্টায়ারিং নাড়াচাড়া যেটা করবা আর কি, সেটা বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে গেলে কি হবে? মনোমার একটা সুষমভাবে পলিমারে রূপান্তরিত হয় না, বরং লেজের মধ্যেই তো আসলে মনোমার গুলো যুক্ত হয়, তাই না? লেজের সাথে যুক্ত হতে পারে না, কারণ যে স্টায়ারিং বন্ধ হয়ে গেছে। কিন্তু এই অনেক প্রচেষ্টার পরে যখন আবার আসে, তখন দেখা যায় অনেকগুলো অনেকগুলো মনোমার সেখানে যুক্ত হতে চায়। তখন পলিমারেশন রেট অনেক বেড়ে যায় এবং অনেক তাপ উৎপন্ন হয়, এবং সেই তাপ উৎপন্ন হওয়ার কারণে কখনো কখনো বিস্ফোরণ পর্যন্ত ঘটতে পারে। তাহলে এটার মূল কারণটা হলো কি? এই অটো অ্যাক্সেলারেশনের কারণ কি? এক নাম্বার কারণ হলো যে কনসেন্ট্রেশন এবং ভিসকোসিটি বেড়ে যাওয়ার কারণে স্টায়ারিং বন্ধ হয়ে যাওয়া। দুই নম্বর কারণ হলো এই স্টায়ারিং যখন না করতে পারবা, তখন তাপ উৎপন্ন যে তাপ সেটা চারিদিকে ছড়ায় যাবে না, কেন্দ্রীভূত থাকবে, যেখানে উৎপন্ন হয় সেখানে থাকবে। তো সেই জন্য এখানে প্রচুর হিট উৎপন্ন হয় এবং আমাদের কখনো কখনো বিস্ফোরণের সম্ভাবনা তৈরি করে। এই নেগেটিভ পয়েন্ট গুলো আমাদের জানতে হবে। তবে অন দ্য আদার হ্যান্ড, দ্য পলিমার অবটেইনড আর ভেরি পিওর, এবং এখানে আমাদের পরিবেশের কোনো ক্ষতিকারক সলভেন্ট নাই, সেই হিসাবে ভালো। তাহলে ভালো দিকগুলিও জানলাম, খারাপ দিকগুলিও জানলাম। এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার কোথায় এটা ব্যবহার করা হয়? সাধারণত বলছি আর কি, বাল্ক পলিমারাইজেশন, রেডিক্যাল পলিমারাইজেশন ব্যবহার করা হয়। রেডিক্যাল পলিমারেশনের মাধ্যমে তুমি যখন পলিমার তৈরি করবা, মনোমার নিবা, এবং মনোমারটা প্রথমে লিকুইড স্টেটে থাকে, যে বললাম, যেমন এরকম দু একটা এখানে দিয়েছি দেখো, PMMA, পলিমিথাইল মিথেক্রাইড। এই পলিমারটা যখন তৈরি করা হয় তখনকার কথা বলছি। PAN, পলিঅ্যাক্রিলানাইট্রাইড, এন্ড PVC। তাহলে এই তিনটা উদাহরণ তোমাদের আমি দিয়েছি যেসব পলিমার তৈরিতে বাল্ক পলিমারেশন মেথড ব্যবহার করা হয়। আরো আছে LDP অথবা ইথিলিনের কোপলিমারও হতে পারে। তারপরেরটা হলো সলিউশন পলিমারাইজেশন। সলিউশন পলিমারাইজেশন কেমন? সলিউশন পলিমারেশনের মধ্যে লাগে হলো মনোমার এবং ইনিশিয়েটর প্লাস সলভেন্ট। আগে বাল্ক পলিমারেশন কি দরকার ছিল? মনোমার প্লাস ইনিশিয়েটর ছিল শুধু, তাই না? আর এখানে তৃতীয় যেটা আসছে সেটা হলো সলভেন্ট। সলভেন্ট এমন ভাবে নেওয়া হয় যেন মনোমার সলিবল হয় সলভেন্টের মধ্যে, ইনিশিয়েটর সলিবল মধ্যে সলভেন্ট, ইনিশিয়েটর যেটা সেটাও যেন সলিবল হয় সলভেন্ট। হোমোজিনিয়াস হতে পারে, হেটেরোজিনিয়াস হতে পারে, এটা ডিপেন্ডিং অন টাইপ অফ কেমিক্যাল রিঅ্যাকশন। ক্লিয়ার?
এখন বলতে পারো যে স্যার এটা কি বুঝলাম না, হোমোজেনিয়াস কি হেটেরোজেনিয়াস? হোমোজেনিয়াসটা হলো কি যে আমি তো এটা বলেছি যে মনোমার নিব, ইনিশিয়েটর নিব এবং সলভেন্ট নিব। তো মনোমারটাও সলভেন্টের মধ্যে সলিবল হবে, ইনিশিয়েটরও সলিবল হবে, তাহলে তো পুরো জিনিসটা একটা সলিউশন হয়ে গেল, তাই না? ক্লিয়ার ট্রান্সপারেন্ট সলিউশন হয়ে গেল। কিন্তু উৎপন্ন পলিমার কি হবে সেটা তো এখনো বলি নাই। যদি উৎপন্ন পলিমার ওই সলভেন্টের মধ্যে সলিবল হয়ে যায় তাহলে এটাকে বলা হয় হোমোজেনিয়াস সিস্টেম। আর যদি উৎপন্ন পলিমার অধক্ষেপ করে মানে সলিড হয় তাহলে এটাকে বলে হেটেরোজেনিয়াস সিস্টেম। দুইটা সিস্টেমই আমরা ব্যবহার করি এবং এগুলো আমরা আগে থেকে সবসময় বলতে পারি না, এটা দেখা যায় যখন পলিমারি হয় তখন আমরা বলতে পারি যে কোন মেথড ফলো করা হচ্ছে। সলিউশন পলিমারেশনের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো, সবচেয়ে অনেকগুলো আছে, সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো যে এখানে অটো অ্যাক্সেলারেশন হবে না, কারণ প্রচুর পরিমাণ সলভেন্ট থাকে এখানে মনোমার এবং মানে প্রচুর পরিমাণ সলভেন্ট থাকে, সেজন্য ওই যে আগে যে প্রবলেমটা ছিল মনোমার নিঃশেষিত হয়ে যাইতো, ডেনসিটি বেড়ে যেত, এই কনসেন্ট্রেশন বেড়ে যেত, তারপর তোমার স্পেসিফিক মানে কনসেন্ট্রেশন বেড়ে যাওয়ার কারণে আমার লিকুইড যে মনোমারটা ছিল সেটা কমে যেত, তাই না? ভিসকোসিটি বেড়ে যেত, স্টায়ারিং বন্ধ হয়ে যেত, সেটা কখনোই হবে না। বরঞ্চ এখানে উল্টাটা হবে, কারণ তুমি বেশি পরিমাণ সলভেন্ট যদি নাও তাহলে পাতলা সলিউশন তৈরি হবে, মনোমারের হবে এবং মানে আমার কথাটা কি বুঝতে পেরেছো কিনা? আগে তো সলিউশন ছিল না, মনোমারটাই ছিল সলভেন্ট, তাই না? ইনিশিয়েটিভ, এখন তো আমি এডিশনাল একটা দিলাম, তাহলে ওইটা যদি বেশি পরিমাণে নেই তাহলে কি হবে? তাহলে আমার মনোমারটার কনসেন্ট্রেশনটা লো হয়ে যাবে, পাতলা হবে। এবং উৎপন্ন পলিমার তো সলিবল হতে পারে, নাও হতে পারে, আচ্ছা সলিবল হইলে হোমোজেনিয়াস, সলিবল না হলে হেটেরোজেনিয়াস। কিন্তু উৎপন্ন পলিমার যদি সলিবল হয়ও তাও ভিসকোসিটি অতটা বাড়বে না, কারণ আমার সলভেন্ট অনেক বেশি পরিমাণে আমি নিয়েছি এবং নাড়াচাড়া স্টায়ারিং যেটা বন্ধ হবে না, সুতরাং অ্যাক্সেলারেশন হওয়ার সম্ভাবনা কখনোই নাই। তবে একটু সমস্যা হয়ে যায় কি, ওই যে পলিমার আছে না, পলিমার তৈরি হয়ে গেল, মনে করো পলিমারাইজেশন শেষ, এবার তো তুমি পলিমারটাকে আলাদা করতে হবে, তাই না? এই সলভেন্ট থেকে আলাদা করাটা একটু কঠিন হয়ে যায়, আর সলভেন্টটাও পলিমারের সাথে থেকে যায়, আলাদা করার চেষ্টা করা হয়, হয়তো বা করা যায়, কিন্তু একদম ভালো মতো করা যায় না। নতুন প্লাস্টিক কিনে নিয়ে আসলে দেখবো অনেক সময় স্মেল লাগে, কেমন গন্ধ গন্ধ লাগে। এই গন্ধটা কিসের? এই গন্ধটা হলো সলভেন্টের গন্ধ, এটা সহজে যায় না। তবে আমরা চাইলে মলিকুলার ওয়েট ডিস্ট্রিবিউশন এবং মলিকুলার ওয়েটকে আমরা কন্ট্রোল করতে পারি চেইন ট্রান্সফার এজেন্ট ব্যবহার করে। তাহলে সলিউশন পলিমারেশনের ভিতরে কি হয় তার একটা ধারণা তোমাদের দিচ্ছি। দেখো, সলভেন্ট থাকে, মনোমার থাকে, ইনিশিয়েটর থাকে, প্রয়োজন ক্যাটালিস্ট থাকে এবং আলটিমেটলি নাড়াচাড়া দিয়ে সলিউশন তৈরি করা হয়। তারপর পলিমার যখন তৈরি হয়ে গেল, এবার আমরা দেখব যে উৎপন্ন পলিমার সলিবল কিনা। যদি উৎপন্ন পলিমারটা সলিবল হয় তাহলে বলে হোমোজেনিয়াস সিস্টেম। এখান থেকে পলিমার আলাদা করা একটু কঠিন, করা যায়, প্রচুর পরিমাণ পানি দিয়ে দিবা, আলাদা হবে আস্তে আস্তে। আর যদি ইনসলিবল হয় তাহলে কথা নাই, ফিল্ট্রেশনের মাধ্যমে তুমি আলাদা করে নিতে পারবা, কিন্তু ফিল্ট্রেশনের পরেও কিছু না কিছু সলভেন্টের মধ্যে থেকে যাবে, তো এইগুলিকে দূর করা একটা কঠিন কাজ, সেটাই বলা হচ্ছে এখানে। তো সলিউশন পলিমারাইজেশনের আরো একটা প্রবলেম আছে, সেটা হলো যে সলভেন্ট চেইন ট্রান্সফার এজেন্ট হিসেবে কাজ করতে পারে, তাতে পলিমারের মলিকুলার ওয়েট কম হয়, পলিমার যে মলিকুলার ওয়েট কমে যায় আর মলিকুলার ডিস্ট্রিবিউশনটা ব্রড হয়ে যায়। তারপরে সলভেন্ট ব্যবহার করলে এটা পরিবেশের জন্য ক্ষতিকারক, জানোই তো, পরিবেশের জন্য ক্ষতিকারক। আরো একটা সমস্যা হতে পারে যে সলভেন্টের তো দাম বেশি, টাকা বেশি লাগবে। আরো একটা সমস্যা হতে পারে, সলভেন্ট আগুন ধরে যেতে পারে, বিষক্রিয়া থাকতে পারে। এগুলো হলো নেগেটিভ সাইডের। তাহলে সলিউশন পলিমারেশনের পজিটিভ যেমন আছে, নেগেটিভ সাইড, দুইটাই আমাদের ভালো মতো জানলে, সচেতন থাকলে আমাদের সমস্যা হওয়ার সম্ভাবনা কম।
আপাতত আজকে সলিউশন পলিমারেশন পর্যন্তই থাকলাম। সাসপেনশন পলিমারেশন নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা তাহলে তোমাদেরকে আমি অ্যাটেন্ডেন্সটা দেওয়ার ব্যবস্থা করছি। স্যার আমাদের গত ক্লাসের একটা অ্যাটেন্ডেন্স স্যার বাকি ছিল স্যার। সিআর একটু আমাকে অ্যাটেন্ডেন্সটা লিখে দিলে আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দাও, আমি দেখে দিয়ে দিব। জি স্যার। ঠিক আছে। আর আমি এখন তোমাদের অ্যাটেন্ডেন্সটা ওপেন করছি, একটু দেখে অ্যাটেন্ডেন্সটা সঠিক অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। স্যার রেকর্ডটা অফ করা হয়নি। হ্যাঁ, এখন মনে হয় কথা, দাঁড়াও একটু দাঁড়াও, নেটে আবার ঝামেলা করতেছে। আচ্ছা, যেহেতু ঝামেলা করতেছে আমি ট্রাই করতেছি। তোমরা একদিন প্রশ্ন করেছিলে না, এখন করো, দেখি তোমার কথা শোনা যায় কিনা। দেখছো তো? স্যার আমি বলতেছিলাম, হ্যাঁ হ্যালো বলো। স্যার, আমি বলতেছিলাম যে আমি গুগল থেকে দেখছিলাম যে ইন্টারফেসিয়াল কন্ডেনসেশন পলিমারাইজেশন আরেকটা মেথড আছে। তো সেটা কি এটার সাথে মানে একই মেথড গুলোর মধ্যে 5টা পড়ে, না এটা আলাদা? কি হলো? হ্যাঁ, পেয়ে গেছি। আচ্ছা, একটু অ্যাটেন্ডেন্সটা তোমরা দিয়ে দাও। ভালো